রাতের অন্ধকারে সীমান্ত এলাকা সবসময়ই অন্যরকম হয়ে ওঠে। মেঘালয়ের ঘন পাহাড়ি জঙ্গলে তখন মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। কিন্তু সেই নীরবতার মধ্যেই সতর্ক হয়ে এগিয়ে যাচ্ছিল দুইজন মানুষ। তাদের চোখে ছিল তীব্র আতঙ্ক আর বাঁচার মরিয়া চেষ্টা, কারণ তারা জানত একবার ধরা পড়লে আর ফেরার পথ থাকবে না। শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই তারা পলাতক। সীমান্ত পার হলেই সব শেষ, এই বিশ্বাস নিয়েই তারা অন্ধকারের সুযোগে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। কিন্তু অপরাধের গল্প কখনো এত সহজে শেষ হয় না। সীমান্ত পেরিয়ে তারা পৌঁছায় পশ্চিমবঙ্গের বনগাঁ শহরে। সীমান্তবর্তী এই শহরটি দীর্ঘদিন ধরেই বহু পলাতক অপরাধীর আশ্রয়স্থল হিসাবে পরিচিত। এখানকার পরিবেশে মিশে যাওয়া সহজ, আর সেটাই কাজে লাগাতে চেয়েছিল ফয়সাল করিম মাসুদ। নিজের পরিচয় বদলে সে হয়ে ওঠে রাহুল। নতুন নাম, নতুন পরিচয় আর নতুন জীবন, সবকিছুই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার কৌশল। কিন্তু যারা অপরাধ করে পালিয়ে বেড়ায় তাদের মন কখনোই শান্ত থাকে না। প্রতিটি দিন কাটে ধরা পড়ার আতঙ্ক নিয়ে। ভারতের স্পেশাল টাস্ক ফোর্সের নজর কিন্তু শুরু থেকেই তাদের ওপর ছিল। গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত নজরদারি এবং স্থানীয় সূত্র সব মিলিয়ে ধীরে ধীরে সংকুচিত হতে থাকে পালানোর পথ। অবশেষে এক রাতে বনগাঁর এক অন্ধকার গলিতে অভিযান চালায় এসটিএফ। চারদিক ঘিরে ফেলা হয় মুহূর্তের মধ্যেই। পালানোর আর কোনো পথ খোলা ছিল না। দীর্ঘদিনের পলাতক জীবন শেষে সেখানেই গ্রেপ্তার হয় ফয়সাল করিম মাসুদ। ধরা পড়ার মুহূর্তে তার চোখে ছিল আতঙ্ক আর পরাজয়ের ছাপ। গ্রেপ্তারের পর শুরু হয় ম্যারাথন জেরা। তদন্ত কক্ষে তীব্র আলোয় বসিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন কর্মকর্তারা। শুরুতে চুপ থাকার চেষ্টা করলেও ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে ফয়সাল। তদন্তকারীদের দাবি, জেরার এক পর্যায়ে সে স্বীকার করে যে বিজয়নগরে সংঘটিত সেই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় তারই ভূমিকা ছিল। সে বারবার মিশন শব্দটি ব্যবহার করছিল, আর এই শব্দটি তদন্তকে নিয়ে যায় নতুন রহস্যের দিকে। কারণ একটি হত্যাকাণ্ডকে যদি মিশন বলা হয়, তবে এর পেছনে নিশ্চয়ই ছিল আরও বড় কোনো পরিকল্পনা। জবানবন্দিতে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। ঘটনার পরপরই তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা নজরদারি থেকে অদৃশ্য হয়ে যাওয়া। মেঘালয়ের পাহাড়ি সীমান্ত রুট তারা আগেই নির্ধারণ করে রেখেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। আর্থিক সংকট, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং নিরাপদ আশ্রয়ের অভাব তাদের চাপে ফেলে দেয়। এমনকি তদন্ত সূত্রে জানা যায় ফয়সাল আবার অবৈধভাবে বাংলাদেশে ফেরার পরিকল্পনাও করছিল। সম্ভবত ভেতরের কোনো শক্তিশালী গোষ্ঠীর আশ্বাসেই সে এই ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করেছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পুরো হত্যাকাণ্ডের নেপথ্যে আসল মাস্টারমাইন্ড কে? ফয়সাল কি শুধুই একজন ঘাতক, নাকি সে ছিল বড় কোনো রাজনৈতিক খেলায় ব্যবহৃত একটি গুটি? তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই হত্যার সঙ্গে রাজধানীর রাজনৈতিক সমীকরণের কোনো যোগসূত্র আছে কিনা। বিশেষ করে ঢাকা ৮ আসনের প্রভাব বিস্তারকে ঘিরে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে একটি বিষয় পরিষ্কার, মেঘালয়ের পাহাড় থেকে বনাগার গলি পর্যন্ত পালিয়ে বেড়ালেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রক্ষা পাওয়া যায়নি। এখন অপেক্ষা শুধু সময়ের, এই জবানবন্দি থেকে আর কি বিস্ফোরক তথ্য সামনে আসে। তদন্ত যত এগুতে থাকে ততই সামনে আসতে থাকে নতুন নতুন প্রশ্ন। ফয়সালের জবানবন্দিতে এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে যা গোয়েন্দাদের ভাবিয়ে তুলেছে। সে দাবি করেছে পুরো পরিকল্পনা অনেক আগে থেকেই সাজানো ছিল। লক্ষ্য ছিল নির্দিষ্ট একজন ব্যক্তিকে পথ থেকে সরিয়ে দেওয়া। এজন্য কয়েক মাস ধরে নজরদারি করা হয়েছিল তার চলাফেরা, অভ্যাস এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর। সবকিছু এত নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল যে প্রথম দিকে তদন্তকারীরাও বুঝতে পারেননি এর পেছনে কত বড় একটি নেটওয়ার্ক কাজ করছে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থের উৎস। তদন্তকারী কর্মকর্তারা এখন খুঁজে দেখছেন কোথা থেকে আসছিল এই অপারেশনের অর্থ। কারণ পালিয়ে থাকা অবস্থায় ভারতে টিকে থাকার জন্য তাদের প্রয়োজন ছিল নিরাপদ আশ্রয়, ভুয়া পরিচয় এবং নিয়মিত আর্থিক সহায়তা। এসব কিছুই সাধারণ কোনো পলাতক অপরাধীর পক্ষে সম্ভব নয়। তাই ধারণা করা হচ্ছে এর পেছনে ছিল প্রভাবশালী কোনো গোষ্ঠী, যারা দূর থেকে পুরো ঘটনাকে নিয়ন্ত্রণ করছিল। ফয়সালের বক্তব্য অনুযায়ী তাকে শুধু একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। উসমান হাদি হত্যাকাণ্ড সামনে আসার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
এই হত্যার পেছনে আসলে কার স্বার্থ কাজ করেছে? বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যার সামনে আসছে। কেউ বলছে এটি নিছক ব্যক্তিগত শত্রুতার ফল নয়, বরং এর পেছনে থাকতে পারে বড় কোনো রাজনৈতিক হিসেব নিকাশ। আবার কিছু বিশ্লেষকের মতে ক্ষমতার দ্বন্দ্ব যখন তীব্র হয়ে ওঠে তখন অনেক সময় প্রতিপক্ষকে দুর্বল করতে বা মাঠ থেকে সরিয়ে দিতে এমন সহিংসতার আশ্রয় নেওয়া হয়। তাই তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই ঘটনার সঙ্গে দেশের বড় রাজনৈতিক শক্তিগুলোর কারও প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা আছে কিনা। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ প্রমাণিত হয়নি। এই বিষয়টি তদন্তাধীন বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আরেকটি প্রশ্ন বারবার সামনে আসছে, এতে কি ক্ষমতাসীন বা বড় বিরোধী কোনো রাজনৈতিক শিবিরের লোক জড়িত থাকতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় এতটাই তীব্র হয়ে ওঠে যে স্থানীয় পর্যায়ে সংঘাত ও সহিংসতার ঘটনাও ঘটে। তবে এই বিশেষ হত্যাকাণ্ডের ক্ষেত্রে এখনও পর্যন্ত স্পষ্ট প্রমাণ সামনে আসেনি যে কোনো নির্দিষ্ট দলের কেন্দ্রীয় নেতৃত্ব এর সঙ্গে যুক্ত। তদন্তকারীরা বলছেন অনেক সময় অপরাধীরা নিজেদের স্বার্থে বা স্থানীয় দ্বন্দ্বে বড় রাজনৈতিক দলের নাম ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করে। তাই কারো নাম সামনে এলেই সেটি সত্য বলে ধরে নেওয়ার আগে প্রমাণ যাচাই করা জরুরি। এই কারণেই গোয়েন্দা সংস্থাগুলো ফয়সালের জবানবন্দি সহ অন্যান্য তথ্যসূত্র গভীরভাবে পরীক্ষা করছে। এখন সবার চোখ তদন্তের শেষ ধাপের দিকে। ফয়সাল করিম মাসুদের জবানবন্দি থেকে যদি সত্যিই বড় কোনো চক্রের নাম বেরিয়ে আসে, তাহলে এই হত্যাকাণ্ড দেশের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে। কারণ একটি হত্যাকাণ্ড কখনোই শুধু ব্যক্তিগত প্রতিশোধের ফল নাও হতে পারে। কখনো কখনো এর পেছনে লুকিয়ে থাকে ক্ষমতার লড়াই, প্রভাব বিস্তার এবং রাজনৈতিক হিসাব নিকাশ। তাই এখন প্রশ্ন একটাই, ফয়সাল কি কেবল একজন ঘাতক, নাকি সে এমন এক খেলায় ব্যবহৃত হয়েছে যার আসল খেলোয়াড়রা এখনও পর্দার আড়ালেই রয়ে গেছে? সেই উত্তর জানার জন্যই অপেক্ষা করছে পুরো দেশ। তদন্তের আরেকটি সম্ভাব্য দিক হল, এ ঘটনার পেছনে কি অন্য কোনো শক্তি কাজ করেছে? কিছু পর্যবেক্ষক মনে করেন কখনো কখনো সহিংস ঘটনার মাধ্যমে রাজনৈতিক পরিবেশ অস্থির করার চেষ্টা করা হয়, যাতে বিভিন্ন পক্ষের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়ে। এমন পরিস্থিতিতে গুজব বা অর্ধসত্য তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করে। তাই বিশেষজ্ঞরা সতর্ক করছেন, চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে দায়ী করা ঠিক হবে না, বরং সব পক্ষের বক্তব্য ও প্রমাণ খতিয়ে দেখে সত্য বের করা জরুরি। শেষ পর্যন্ত যদি তদন্তে কারো সম্পৃক্ততা প্রমাণিত হয়, তখনই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের, যে পক্ষই হোক না কেন।